চোখ রাখুন প্রতিদিন রাত ৮টা হাল্লা বলে পর্দায়। নমস্কার, আমি আজ হাল্লা বলে পর্দায় ফের একবার স্বাগত আপনাদের। আজকের যে আমাদের বিষয় জুট বিতর্ক, একদিকে গ্রেটার টিপ্রাল্যান্ডের আহ্বান জানিয়ে আঞ্চলিক যে দলগুলি রয়েছে সমর্থন জানানোর কথা বলেছিল, সেই সমর্থনে সাড়া দিয়ে আইপিপি দল টিপ্রা মথার সঙ্গে জোটবদ্ধ হয়েছে। অন্যদিক থেকে বলা হচ্ছে যে বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ থেকে কিভাবে অন্য একটি দলের সঙ্গে জোট করা যায়, এ নিয়ে বিতর্ক তর্ক তুমুলভাবে চলছে। এমনকি নেতৃত্বের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আসলে যে ডিসি নির্বাচন, যে রণক্ষেত্র এই সরকারের আমলে অর্থাৎ বর্তমান সরকারের আমলে প্রায় ৩ বছরের মধ্যে কতটুকু উন্নয়ন হয়েছে, এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন আইপিএফটি বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা। প্রথমে স্বাগত হাল্লা পর্দায়। বিশেষত প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই ৩ বছরের মধ্যে প্রায় ৩ বছরের মধ্যে বিজেপি আইপিএফ জোট সরকার রয়েছে, এই সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে এডিসি এলাকা? এডিসি এলাকায় যে অবস্থা ছিল 2018 আগে, আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে আমি বিধায়ক হয়েছি, ওই এলাকাতে অথবা ওই এলাকার নাম হয়তো সারা মানুষ জানি না। এবং আমার সিনিয়র কনস্টিটিউয়েন্সিতে সরকারি বিদ্যালয় যেগুলি আছে এবং ওইখানে সরকারিভাবে কোনো বিদ্যালয় অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা যে কোনো সংস্থা নাই বলেই চলে। এখন বিধায়ক আমি এলাকার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে কাজ করে চলছি। এখন প্রথম অবস্থাতেই যেহেতু আমার এলাকাতে ভালো একটা সরকারি বিদ্যালয় তথা ইংলিশ মিডিয়াম, এখন তো সবাই ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করে, সরকারি অফিস আদালত সবখানে ইংলিশেই আমরা জানি, সারা ভারতবর্ষে ইংলিশ দিয়েই সব কলেজ অফিস চলে। সুতরাং আমি ভাবছি আমি হয়তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হতে পারি, কিন্তু আমরা কলেজে গিয়ে এবং অফিস আদালতে যেভাবে আমরা প্রবলেম ফেস করেছি যে ইংরেজি যে মিডিয়ামটাকে নিয়ে, সেই জন্য আমি প্রথমেই একালব্য স্কুল, যেটা ফুললি ইংলিশ মিডিয়াম স্কুল, ক্লাস 3 টু ক্লাস 12 পর্যন্ত, সেটা আমি এখন কনস্ট্রাকশন চলছে আমার এরিয়াতে এবং জনগণ খুবই খুশি। কারণ 70 বছর ধরে আমার সিমনা এরিয়াতে এরকম স্কুল হয়নি। প্রায় 36 করোড়ের প্রজেক্ট। যদি আমরা গোটা এডিসি এলাকা দেখি, পুরো রাজ্যের এডিসি এলাকার কতটুকু? হ্যাঁ, পুরো রাজ্যটার মধ্যেই আমরা যখন থেকেই আমরা জুটে আছি, সরকারে আছি, আমরা এডিসি এরিয়া এবং যেহেতু আমরা জনজাতি অথবা ইন্ডিজিনাস পিপুলসের জন্য ইলেকশনের সময়ও কথা বলেছিলাম এবং ইলেকশনের পরেও সেই কথা অনুযায়ী আমরা কাজ করে চলছি। আমাদের পলিটিক্যাল ডিমান্ড এটা থাকতেই পারে এবং থাকে এবং আছে এবং ভবিষ্যতেও আছে, যে এই পলিটিক্যাল ডিমান্ডটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং তার সাথে সাথে যে আমাদের দুর্গম এরিয়াতে, যারা রুরাল এরিয়াতে থাকে, আমাদের ইন্ডিজিনাস পিপুলসরা, তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের আমাদের যে ঐতিহ্য অথবা আমাদের ঐতিহাসিক যেগুলি আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সব কিছুকে নিয়ে আমরা এগিয়ে চলছি। এবং আমাদের বিশেষ করে আমাদের রাজাদের যে ইতিহাস, সেগুলিকেও আমরা ধরে এবং সেগুলিকে আমরা যাতে আগামী প্রজন্মতে আমরা যাতে আমাদের ত্রিপুরার যে রাজা ছিল ওই কথাটা যাতে বলতে পারি। বিশুদ্ধ সিপিআইএম বা জিএমপির তরফ থেকে বারবার বলছেন যে বর্তমানে পাহাড়ের অবস্থা ভালো নয়, সেখানে বেকারত্বের সমস্যা রয়েছে, সেখানে খাদ্যের সমস্যা রয়েছে, নানান ধরনের সমস্যা পাহাড় এলাকাগুলিতে মধ্যে রয়েছে। কিসের সমস্যা? বেকারত্ব সমস্যা, খাদ্যের সমস্যা, নানান ধরনের সমস্যা রয়েছে। বেকারত্ব সমস্যা কোন সময় নেই? বেকারত্ব সমস্যা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে এখানে আমাদের ত্রিপুরায় যে 25 বছর এক নাগারে এখানে বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে এবং আমাদের এডিসি এরিয়াতেও তারা চালিয়েছে অনেক বছর, লাগাতার 15 বছর 20 বছর এভাবে চালিয়েছে। কিন্তু কি হয়েছে, এখানে আমাদের ত্রিপুরার যে 6 শিডিউল, যেটা 1984-এ হয়েছে 6 শিডিউল,
এখন অবধি কত বছর হয়েছে, প্রায় 40 বছর হতে চলেছে, কি হয়েছে এখনো এডিসি এরিয়ার অনেক স্কুলে মাধ্যমিক পাস করতে পারেনি। এমন আমরা প্রথম 2018 সালে আমরা যখন সরকারে বসেছিলাম তখন আমি হিসাবটা পেয়েছি, প্রায় 32-33টা স্কুলে মাধ্যমিক 0, মানে কেউ পাস করতে পারে না, এরকম সবগুলি স্কুল এডিসি এরিয়াতে। কিন্তু আমি দেখতে পেয়েছি যে জেনারেল এরিয়াতে এরকম কোনো স্কুল নেই যে স্কুলে মাধ্যমিক 0% পাস করেছে। সুতরাং আমাদের এই শিক্ষাক্ষেত্রে এডুকেশন, মানে কোয়ালিটি এডুকেশন আমাদের এডিসি এরিয়াতে যাতে হয় সেইভাবে আমরা দাবি করে চলছি। এবং আমি বিধানসভাতে বারংবার আপনি বলছেন যে বিরোধী দলগুলির তরফ থেকে যে অভিযোগগুলো আনা হচ্ছে তা ভিত্তিহীন। কোনটা ভিত্তিহীন? মানে যে অভিযোগগুলি বিরোধী দলের তরফ থেকে আনা হচ্ছে, যেমন খাদ্যের সমস্যা রয়েছে পাহাড় এলাকাগুলিতে, বেকারত্বের সমস্যা, বেকারের জ্বালায় পড়ছে যুবরা। পাহাড়ের মধ্যে খাদ্যের কোনো সমস্যা নেই। আমরা দেখেছি গত বছর 2020 টোটাল পুরোটা বছরে কোভিড-19 চলে গিয়েছে এবং কোভিড-19 সময় আমরা সরকার এজ ওয়েল এজ আমরা এনজিও হোক, আমরা রাজনৈতিক দল হোক, আমরা সবাইকে হেল্প করেছি এবং সবাই হেল্প করেছে। শুধু এখানে আমরাই শুধু হেল্প করেছি এটা আমি দাবি করব না। ত্রিপুরা রাজ্যে সকল অংশের মানুষ সবাইকে এগিয়ে আসতে দেখেছি এবং যারা যারা হেল্প করেছে, সাহায্য করেছে আমাদের খেতে খাওয়া মানুষের জন্য, তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা এইসব এই সংকটের সময় আমরা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে বর্তমানে আপনাদের সময়ে এডিসি এলাকাগুলির মধ্যে উন্নয়ন হচ্ছে, কিন্তু আজকের যে একটি বিষয় সামনে আসছে, শান্তিরবাজার মহকুমার কাটালিয়াছড়া এডিসি ভিলেজে রাস্তার দাবি করেছে, রাস্তা যদি নির্মাণ করা না হয় সেখানে বুট বয়কট করেছে এলাকাবাসী। এরকম নাকি? আজকে না, সেটা তো আমার কাছে সেটা তো আমি জানি না। শুধু শান্তির বাজারেই নয়, আমার সিমনা এরিয়াতেও এরকম হতে পারে। কারণ আমরা 3 বছরে কি করতে পারবো? আপনারা সবাই জানেন 3 বছরে সবকিছু করে ফেলা এটা তো সম্ভব না। কারণ প্রথম 1 বছর চলে গেছে অফিসের কাগজপত্র গুছানো, এরপরে অনেক কিছু, ওইখানে প্রায় 1 বছর চলে গেছে। এরপর আমরা সরকার চালিয়েছি 1 বছর, এর মধ্যে আবার কোভিড-19 শুরু হয়ে গেছে। 23 তারিখ মার্চ থেকে আমরা 23 তারিখ মার্চ 2020 থেকে আমাদের লকডাউন শুরু হয়ে গেছে। তো ওই সময় গ্যাপ হয়ে গেছে, তো ওইখানে সব লকডাউন, অফিস কাছারি, স্কুল কলেজ সব বন্ধ। তাহলে কিভাবে আমরা ডেভেলপমেন্টটা করব? তবু আমরা ছেড়ে দিয়েছি এরকম না, হাল ছেড়ে দেইনি। আমরা রাজ্যের উন্নতির ক্ষেত্রে এবং এস ওয়েল এস এডিসির উন্নতির ক্ষেত্রে আমরা কাজ করছি। কারণ আপনারা দেখুন, এডিসি জন্য কাজ করে চলছি, এটা বললে হয়তো ভুলও হতে পারে, কারণ আমরা এখনো এডিসিতে যেতেও পারিনি। কারণ লাস্ট আমরা কোভিড-19 জন্য ইলেকশনও হতে পারিনি, এখনো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এডিসি চলছে, এখনো তো আমরা আইপিএফটি তো এডিসিতে দখল করতে পারিনি। সুতরাং এডিসি নিয়ে বলা, এডিসি কি করেছে, আইপিএফটি এবং বিজেপি সরকারে আসার পর 2018 সালে আসার পর এডিসি কি হচ্ছে, কারণ আমরা এডিসিতে তো বসতে পারিনি না। তবু যতটুকু পারা যায় এবং যতটুকু করতে পারি ত্রিপুরা সরকার থেকে আমরা এডিসিটাকে যা যা করণীয় আমরা করে চলছি। এডিসি এরিয়াতে আমার কনস্টিটিউয়েন্সিতে প্রচুর রাস্তা চলছে, যেটা আপনি বলেছেন ওই কোথায় জানি শান্তির বাজার যে রাস্তা হচ্ছে না, ইলেকশনে ভোট দেব না, এটা রাজনীতির ব্যাপার। কারণ 3 বছরে সবগুলি রাস্তা আমার সিমনা রাস্তাটা পুরোটাই আমি করে দেব, আমি পুরো সমস্যাটাই সমাধান করে দেব, এটা তো আমি এখন দাবি করতে পারি না। কারণ আমি সরকার চালিয়েছি মাত্র 2 বছর, কারণ 1 বছর তো পুরো টোটালি কোভিড-19 চলে গেছে। সুতরাং আমি মনে করি আমাদেরকে আরো কিছুটা সময় দেওয়া দরকার এবং জনগণদেরকে বলবো যে আমরা কি করি অথবা কি করছি সেটা তো আপনারা দেখছেনই।
আরো কিছুটা সময় দেওয়ার দরকার আপনি মনে করছেন, কিন্তু এই এডিসি নির্বাচনের প্রাক লগ্নেই কিন্তু আপনাদের মানে বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকার রয়েছে তা কিন্তু অনেকটাই প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। বিভিন্নভাবে আপনাদের বক্তব্য থেকে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে বর্তমান অবস্থায়। সেখানে দেখা যাচ্ছে যে আপনারা বিজেপির সঙ্গে আপনারা জোটে রয়েছেন, পাশাপাশি ত্রিপুরা মতার সঙ্গে আপনারা এডিসি নির্বাচনে আপনারা জোটবদ্ধ হয়েছেন, তা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু অনেক প্রশ্ন তুলেছেন। কি বলবেন? কি প্রশ্ন? বিজেপি কি প্রশ্ন তুলেছে যে আপনারা আলোচনা ছাড়াই আপনারা সেখানে ত্রিপুরা মতার সঙ্গে আপনারা জোটে আবদ্ধ হয়েছেন? আলোচনা ছাড়া বলতে আমরা অ্যাকচুয়ালি 2018 সালে যখন বিজেপি এবং আইপিএফটি জোট হয়েছিল ইলেকশনের জন্য, তখন এই রাজ্যের যারা বিজেপি বন্ধুরা আছেন তাদের সঙ্গে অ্যাকচুয়ালি এখানে কোনো কথাই হয়নি। ত্রিপুরা রাজ্যে সবগুলি কথা হয়েছে সেন্ট্রাল বিজেপি। কারণ দেখুন, সব রাজনৈতিক দলেরই যার যার নিয়ম কানুন, যার যার কনস্টিটিউশন আছে, সুতরাং সেখানে আমাদের আইপিএফটিরও আমাদের কনস্টিটিউশন আছে, হয়তো বিজেপিরও কনস্টিটিউশন থাকতে পারে, অবশ্যই থাকবে। সাথে সাথে আমি এটাও বলতে চাই, আমাদের আইপিএফটি একটা রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড স্টেট পার্টি। আমাদের সর্বা অথবা আমাদের সুপ্রিমো হচ্ছে এনসি দেববর্মা, এটা সবাই জানেন। তাহলে আমাদের যে পার্টির সব ফাইনাল ডিসিশন নেবে আমাদের এনসি স্যার। তাহলে বিজেপি একটা জাতীয় রাজনৈতিক দল, খুব একটা বড় দল। সেই বড় দলের সুপ্রিমো অথবা সেই বড় দলের সুপ্রিম কথা কে বলবেন অথবা ফাইনাল কথা কে বলবেন, এটা তো সবাই জানেন। ওদের প্রেসিডেন্ট হয়তো জেপি নাড্ডা, তো ওনার সঙ্গেই তো আমাদের কথা বলা দরকার। সেই সুবাদে আমরা 6-7 মাস আগেই চিঠি দিয়েছি এবং এখনো দিয়েছি, এবং আমাদের সঙ্গে হয়তো ওরা তো বড় দল। বর্তমানে কি চিঠি দিয়েছেন আলোচনার প্রসঙ্গে? হ্যাঁ, আলোচনা বিষয় এডিসি ইলেকশন, এটা 6-7 মাস আগে করা হয়েছিল। কোনো প্রতিক্রিয়া বা রেসপন্স দেওয়া হয়নি? প্রতিক্রিয়া অথবা কোনো রেসপন্স আমাদেরকে দেওয়া হয় নাই। তাহলে আমরা কার সঙ্গে কথা বলবো? আচ্ছা, ঠিক আছে, এজ এ জোট সঙ্গী হিসেবে এটা আমাদের ডিউটি, এটা আমরা করেছি। কিন্তু দেখা যাচ্ছে হয়তো আমাদেরকে সাধারণ একটা ছোট্ট আইপিএফটি দল, ওদেরকে আমাদের এত পাত্তা দেওয়ার কি দরকার, হয়তো ওরা ভাবতেই পারে। কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা এমনই একটি রাজনৈতিক দল, রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ত্রিপুরা রাজ্যে আর কোনো রাজনৈতিক দল নেই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে রিকগনাইজড। হয়তো বিজেপি কোন সার্টিফিকেট দিয়ে চলছে, দিল্লি, সিপিএম কলকাতা, কংগ্রেস দিল্লি, আর বাকিরা তো কেউ রেজিস্টার্ড নেই। শুধু আইপিএফটি রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন কথা হচ্ছে যে জোট, আমরা লাস্ট যে ইলেকশন হয়েছিল লোকসভা পার্লামেন্ট ইলেকশন, সেখানেও তো আমরা জোট হয়নি, তো পৃথকভাবে লড়াই করেছি, বন্ধুত্ব লড়াই করেছি। আমরা পঞ্চায়েত ইলেকশন, আমার এলাকাতে, সিমনা এলাকাতে আমি 4-6 জন মেম্বার, বিজয়ী মেম্বার আইপিএফটি, বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে। এডিসিতে তো বন্ধুত্বপূর্ণ লড়াই হতেই পারে। এখানে তো ওই আমরা 2018 সালে যে অ্যালায়েন্স ছিল, সেটা তো এখানে টান দিয়ে আর হবে না। আর যেহেতু এডিসি ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন, আর আমরা ভিলেজ কাউন্সিল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, সেগুলো তো সব লোকাল ইলেকশন। সেটাতে আমরা বন্ধুত্বপূর্ণভাবেই লড়াই করতে পারি, যেহেতু আমরা পার্লামেন্ট ইলেকশনেই বন্ধুত্বপূর্ণভাবে লড়াই করেছি। হয়তো ভোট এদিক সেদিক হয়েছে, এখানে ইউনিটির কথা এসেছিল, এখন তো ওই পরিস্থিতি আর নেই।
তাহলে এখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের এবং বিজেপির নেতৃত্বের মধ্যে দেখা গিয়েছে যে বিগত দিনে বিভিন্ন বাক যুদ্ধের মধ্যে রয়েছেন, এক পক্ষ আরেক পক্ষকে নিশানা করে কথা বলছেন জোট নিয়ে। যদি আমরা দেখি, যদি রেবতী ত্রিপুরা সাংসদ এক প্রকার আপনাদের প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন যে যদি উন্নয়ন করতে হয় তাহলে জাতীয় দলের সঙ্গে যেতে হবে, আঞ্চলিক দল নয়। এবং একটা সময় দেখা গেছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি বলেছিলেন জাতীয় দলের কথা বলেছিলেন, এখন তিনি আঞ্চলিক দলে। তাই এর মধ্যে পার্থক্যটা কি? একদিকে যখন রেবতী বাবু বলছেন যে জাতীয় দলের মাধ্যমেই উন্নয়ন সম্ভব, অন্যদিকে প্রদ্যুৎ বাবু একসময় বলেছিলেন সেই বিষয়টা, এখন নিজেই নতুন একটি আঞ্চলিক দলে গঠন করেছেন। এই দুটোর মধ্যে তফাৎটা কি? না, দেখুন, জাতীয় দলের মধ্যে থাকলেই উন্নতি করা যায়, এটা তো তাহলে ওনারা বলুক, সিপিএমরাও জাতীয় দল ছিল, ওনারাই উন্নয়ন করেছেন। তাহলে অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু অনারেবল এমপি সাহেব রেবতী দা, উনি জাতীয় রাজনীতি দলরাই যদি উন্নতি করতে পারে, তাহলে এখানে সিপিএমরাও তো জাতীয় রাজনৈতিক দল ছিল, 25 বছর রাজনীতি করেছে ত্রিপুরা রাজ্যে, তারা কি উন্নতি করেনি? তার মানে রেবতী দার কথা কি এটাই প্রমাণ করতে চায় যে সিপিএমরা উন্নতি করেছে? আরেকদিকে আপনি বলেছেন মহারাজা প্রদ্যুতের কথা, যে এখন রিজিওনাল পার্টি অথবা আঞ্চলিক দল করতে হবে। উনি বুঝতে পেরেছেন যে জাতীয় রাজনৈতিক দল করে নিজের জাতি অথবা নিজের যে দফার জন্য কথা বলতে পারে না, আমিও পারবো না। জাতীয় রাজনৈতিক দল করতে গেলে আমিও পারবো না। সুতরাং আমরা রাজনীতিতে এসেছি একটাই কারণ, আমাদের যে ইন্ডিজিনাস পিপলসদের যে চাওয়া পাওয়া, ওদের যে অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি 70 বছর ধরে। সেই বঞ্চিত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি রাজনীতিতে আসা। আমি কিন্তু কোনো রাজনীতিতে ছিলাম না, এবং এমনকি আইপিএফটি এবং বিজেপি যখন জোট হয়েছিল, তখনও যখন জোট কথা চলছিল, তখনও আমি আইপিএফটিতে ছিলাম না। আমাকে বলেছে যে তুমি রাজনীতিতে এসো, এবং আমরা যেভাবে বঞ্চিত হচ্ছি 25 বছর ধরে এক নাগারে যে সিপিএম এখানে অপশাসন করছে, এটাকে আমরা প্রতিহত করতে হবে। সুতরাং আমিও চিন্তা ভাবনা করেছি, ঠিক আছে চলো একবার দেখে নিই সিপিএমটাকে এখান থেকে, যেহেতু ওরা আমাদের যতগুলি ঐতিহাসিকটাকে বিনষ্ট করেছে, আমাদের আস্তবলটাকে স্বামী বিবেকানন্দ করেছে, এবং তাদের ইচ্ছা ছিল যে মহারাজা বীর বিক্রম যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাকেও রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার ইচ্ছা, এবং ফাইলও ছিল, আমরা শুনেছি, আমরা প্রতিবাদও করেছি যখন কলেজে পড়াশোনা করেছিলাম। এর মানে এই না যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিসরেসপেক্ট করি অথবা আমরা স্বামী বিবেকানন্দকে ডিসরেসপেক্ট করি, ওটা না তো। তাদেরকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, ওদের বই আমরা পড়াশোনা করেছি, ওদের বই পড়াশোনা করে আমরা নিজেকে এখন এই পজিশনে এসেছি। তাদের যে কবিতা, তাদেরকে যে গল্প, এগুলি পড়েই তো আমরা শিক্ষিত হয়েছি। সুতরাং আমরা ওদেরকেও রেসপেক্ট করি, কিন্তু ওদের জন্য তো অনেক আছে। ওদের স্বামী বিবেকানন্দ ময়দান থেকে আরম্ভ করে করুক না সরকার আলাদাভাবে, কিন্তু যেটা আগে রাজার যে ঐতিহাসিক জায়গাগুলি ছিল এগুলো থাক না। কিন্তু কি হচ্ছে, কেন করা হয়েছে? শুধু আমাদের ইন্ডিজিনিয়াসদের যে ঐতিহাসিক জায়গাগুলি রয়েছে সেগুলিকে মুছে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। সেগুলো না করলে তো ভালো হতো। আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবি করেছিলেন এবং ত্রিপুরা মথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নেমেছেন, কিন্তু অনেকে বলছেন বা আপনাদের যে জোট সঙ্গী তারাও বলছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদৌ কি সম্ভব, যেখানে ইন্টারন্যাশনাল জড়িত, যেখানে আসামের কাছাড়ের কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশ কথা, মায়ানমারের কথা বলা হয়েছে, আদৌ কি সম্ভব নাকি মানুষকে বোকা বানানো? না, কালকে একটা ভিডিও দেখেছি আমি রেবতী দা, অনারেবল এমপি, যে
গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে আগামী 2 বছর 3 বছর অথবা 5 বছরে। যদি ওইটা আমাদের বুবাগরা প্রদ্যুৎ লিখে দিতে পারেন, আমিও ওইটা লিখে চ্যালেঞ্জ জানাতে পারেন ওনার সঙ্গে, যে আমিও বল দিতে চাই যে 5 বছরে আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না। ওইটা দেখে আমি একটু অবাক হলাম যে হবে না এরকম কোনো কিছুই নেই। দেখুন, বিজেপি অথবা আরএসএস রাম মন্দিরের জন্য যখন আন্দোলন শুরু করেছিল, তখন কি তারা বলে দিতে পারতো যে আমি আগামী 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছরের মধ্যে অযোধ্যায় রাম মন্দির বানাবো? পলিটিক্যাল ডিমান্ড যার যার থাকতেই পারে, কিন্তু সেখানে যেই ডিমান্ড করবে ওনারা কোনোদিন কোনো সময় ওইভাবে লিখে দিতে পারবে না যে আমি আগামী 5 বছর অথবা আগামী 10 বছরের মধ্যে আমাদের এই পলিটিক্যাল ডিমান্ডটা আমরা সাকসেস করে দিতে পারবো, এটা আমি বলতে পারবো না। কারণ দাবি থাকতেই পারে, এবং সেই দাবি নিয়ে আপনারা কতটুকু আন্দোলনে যেতে পারে, আপনাদের আন্দোলন কতটুকু সাকসেস হতে পারে, এটা হচ্ছে আসল বিষয়। এখানে আমার অধিকারের জন্য আমি আন্দোলন করতেই পারি, কিন্তু কবে নাগাদ আমার আন্দোলন শেষ হবে এটা কেউ বলে দিতে পারবে না। 10,323 ওরা আন্দোলন চালিয়েছে, ওরা কি বলতে পারবে যে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের আন্দোলনটা সাকসেস হবে এবং আমরা আবার চাকরিতে জয়েন করতে পারবো? এটা তো কেউ বলতে পারবে না। সুতরাং এইভাবে কথা বলাটা আমার মতে গ্যারান্টি দিয়ে পলিটিক্যাল ডিমান্ডটা সাকসেস করা, এটা কেউ পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, রেবতীদার পক্ষেও সম্ভব না, এবং কেউর পক্ষে এটা সম্ভব না। রাম মন্দির হয়েছে কত বছর পরে, রাম মন্দির হয়েছে, এটা তো আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সাকসেস তো হয়েছে না। স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। সুতরাং আমাদের স্বপ্ন, সেটাকেও আমরা বাস্তবে পরিণত করব, সেটাই আমাদের মনের মধ্যে আছে, এবং আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। এখন আমরা মহারাজের সঙ্গে থানচা হয়েছি, ইউনিটি হয়েছি। এই ইউনিটির জন্য যদি কেউর যদি প্রবলেম হয় অথবা কেউর যদি মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। সামনে এডিসি ইলেকশন, সেখানে কে বা কারা সরকারে আসবে সেটা তো অ্যাডভান্স কেউ বলে দিতে পারবে না, সেটা জনগণই রায় করবে কাকে আমরা এডিসিতে পাঠাবো এবং কারা এখানে এডিসি এরিয়ার জনগণের জন্য কাজ করছে এবং এডিসির জনগণের জন্য কথা বলছে, সেটা তো জনগণই ঠিক করবে। এখন তো ওই আগের দিনের মতো না যে আমরা টিভিতে দেখলাম, আজকে রেকর্ডিং হলো, কালকে অথবা 6-7 দিন পরে আমরা দেখলাম, এরকম না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনারা লাইভ দেখাচ্ছেন মনে হয়, লাইভ সবাই দেখছেন, এবং সেখানে লাইভ দেখে কেউ হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু সবাই তো দেখছে না। সুতরাং আমরা আইপিএফটি পার্টি কাজ করে চলছি, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করার জন্য চেষ্টা করে চলছি। আপনি শুরুতেই বলেছিলেন যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর আপনারা এডিসি এলাকা উন্নয়নের কাজ করছেন এবং করে যাচ্ছেন। তাহলে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের দাবিটা কেন আসছে? যেহেতু আপনারা তো কাজ করেই যাচ্ছেন উন্নয়নের কাজ, তাহলে সুতরাং পৃথক দাবি কেন আসছে? না, আমাদের যে ত্রিপুরাল্যান্ডের দাবি, এটা তো 2009 থেকে, এটা তো নতুন করে জন্ম হয়নি। আমরা তো 2009 থেকে আমাদের মূল উদ্দেশ্য তো এই যে যারা জনজাতি অংশের জনগণ রয়েছেন এডিসি এলাকার মধ্যে যারা বসবাস করছেন তাদের উন্নয়ন। অবশ্যই। তাহলে পৃথক দাবি কেন আসছে? তাহলে একসাথে থেকেই তো আপনারা উন্নয়নের কাজকে সামনে নিয়ে যেতে পারতেন। অনেকেই সেইভাবে কিন্তু আপনাদেরকে বলছে। না, হয়তো আপনি আমার লাস্ট বিধানসভা, যেটা ওই আমাদের কোভিড-19 আগে যে বিধানসভা হয়েছিল, হয়তো আপনি দেখেছেন কিনা এটা জানি না আমি। সেখানে আমি বলেছিলাম যে এডিসি এরিয়াতে কলেজ শিক্ষার জন্য, কারণ আমি ভাবি শিক্ষা হচ্ছে মেইন, শিক্ষা ছাড়া আমরা কিছুই মনেই করতে পারি না। সুতরাং আমি
অ্যাসেম্বলিতে বিধানসভাতে প্রশ্ন করেছিলাম যে এডিসি এরিয়াতে আমার অন্তত পক্ষে আমার সিমনা এরিয়াতে আমার কনস্টিটিউয়েন্সিতে কলেজ করার বর্তমান সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা। এখানে যদি ওইরকম সেই পুরনো সরকারের মতোই যদি না যদি হয়, না এখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই, এরকম যদি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে ওইরকম প্রশ্নের জবাব যদি না হয়, তাহলে আমি অটোমেটিক্যালি ত্রিপুরাল্যান্ডের কথা বিধানসভাতেও আমি বলেছি। যদি আগের সরকারের মতো এখনো যদি আমাদের এডিসি এরিয়ার যারা বসবাস করছে তাদের শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে যদি সরকার ভালো উদ্যোগ না নেয়, তাহলে কেন আমরা ত্রিপুরাল্যান্ডকে ভুলে যাব? ত্রিপুরাল্যান্ড কেন চেয়েছি, কেন বাধ্য হয়েছি আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করার জন্য? সুতরাং সমতল এবং রুরাল এরিয়া যাতে সমানভাবে উন্নতি অথবা ডেভেলপ হয়, সেটাকে মানে সেটা যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে আমাদের রুরাল এরিয়ার যে বসবাসকারীরা আছেন, যারা আমাদের জনজাতিরা, আমরা নিজেরা যারা আছি, আমাদের গ্রাম অঞ্চলের, আমার নিজের বাড়ি, আমরা যখন ক্লাস 6-7-এ পড়েছিলাম, আমি ক্লাস 9-এ আগরতলাতে এসেছি, ক্লাস 6-7-এ যখন আমরা সমতল এরিয়ার স্কুলে এসে পড়াশোনা করতাম, আমার গ্রামে যাবার রাস্তাটুকু নেই, একটা বাইসাইকেল যাওয়ার রাস্তা নেই, বাইক তো পরের কথা, গাড়ি তো পরের কথা, আমার গ্রামে যাওয়ার একটা ছোট্ট রাস্তা পর্যন্ত নেই, কারেন্ট নেই। তো এখন আমরা সরকারে এসেছি, আমাদের গিয়ে দেখুন আপনারা, আমি হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, গিয়ে দেখুন সবগুলি রাস্তা হচ্ছে। এবং আমি এতটুকু মনে করি, আমি এতটুকু বিশ্বাস করি নিজেকে যে 2023-এর আগে আমার সিমনা এরিয়াতে এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে আমার গাড়ি যেতে পারবে, এতটুকু আমি বলতে পারি। সুতরাং সেখানে হয়তো এখনো কয়েকটা পকেটে, কয়েকটা গ্রামে গাড়ি নাও যেতে পারে, কিন্তু আপনারা ঘুরে সার্ভে করে দেখুন যে যে এলাকায় এখন রাস্তাগুলি হচ্ছে, ওই সব এলাকার জনগণ কোনোদিন কোনো সময় ভাবতে পারেনি যে এই আমাদের এলাকাতে এরকম পাকা রাস্তা হবে, আমাদের এলাকাতে সোলার লাইট হবে, আমাদের এলাকাতে যে স্কুলে একজনও মাধ্যমিক পাস করতে পারতো না, ওই সকল এলাকাতে এখন মাধ্যমিক ফার্স্ট ডিভিশন নিয়ে পড়াশোনা করে, ফার্স্ট ডিভিশন নিয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। 10 বছরের কথা না, এই 3 বছরে। কারণ আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকেই আমি আমার এলাকাটাকে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় সেদিকে আমি লক্ষ্য রাখি। কারণ আমরা কলেজে পড়াশোনা করেছি, যখন পড়াশোনা করতাম তখন দেখতাম আমার এরিয়ার জনগণ কতটুকু পড়াশোনা করতো, কয়জন কলেজে আমার শিবির থেকে পড়াশোনা করতো, সেগুলোকে দেখে মানে খুবই মর্মাহত হতো এবং দুঃখ হতো মনের মধ্যে যে আমার এরিয়ার লোকরা এত শিক্ষিত না। বেশ কয়েকদিন পূর্বে হাল্লাবলের স্টুডিওতেই জনজাতি মোর্চার সম্পাদক বিদ্যুৎবাবু এসেছিলেন, উনি বলেছিলেন যে আপনারা 22টি আসন দাবি করেছিলেন, সেই আসনটুকুর না পেয়েই আপনারা ত্রিপুরা মতার সঙ্গে আপনারা জোটে আবদ্ধ হয়েছে, কি বলবেন? না, সেখানে আসনের বিষয় না, আমরা ত্রিপুরা মতা অথবা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে কথা বলেই আমরা ইউনিটি অথবা থানচা হয়েছি। আমরা এনসি স্যার এবং মেবার স্যারকে এবং আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ বিগত 70 বছরে যখন থেকে আমরা ভারতবর্ষের সঙ্গে মার্জ করে, এই ত্রিপুরাটা যখন ভারতবর্ষের সঙ্গে মার্জ হয়েছিল, তখন থেকে আজ অবধি ত্রিপুরা রাজ্যে এরকম থানচা, আমাদের ইন্ডিজিনিয়াসদের মধ্যে এরকম থানচা কেউ দেখতে পারে নাই। সুতরাং আমরা প্রমাণ করেছি যে আইপিএফটি সরকার অথবা আইপিএফটি রাজনৈতিক দল এটাই প্রমাণ করেছে যে আমরা থানচার পক্ষে আছি এবং থানচার পক্ষে এই ইউনিটি করেই আমরা আমাদের নেক্সট আন্দোলন করে যাব।
কিন্তু এটাই আমি ত্রিপুরাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে নয়। সে আমাদের দাবি শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আপনারাও এবং আপনাদেরকেও আমি অনুরোধ রাখতে চাই যে আমাদের এই দাবিটাকে আপনারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সাহায্য করুন, ওইটাই আমি সবার কাছে প্রার্থনা করি। কিন্তু পাশাপাশি বিদ্যুৎ বাবু কিন্তু আরো অনেক বিষয়ে অভিযোগ করেছেন যে আপনাদেরকে ডাকা হয়েছিল, বৈঠকে ডাকা হয়েছিল, মাঝখানে মঙ্গলবাবু আপনাদের যে মুখপাত্র রয়েছেন উনি এবং আরো বেশ কয়েকজন লিডার সেখানে গিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পরবর্তী সময় যখন আপনাদেরকে ডাকা হয়েছিল তখন আপনারা আসেননি, সেই বৈঠকে উপস্থিত হননি, আপনারা অনুপস্থিত ছিলেন। এটা বিদ্যুৎদা বলেছিল। না, আমি মনে করি আমরা কেন আজকে আইপিএফটিতে এসেছি, কেন আমি আইপিএফটিতে জয়েন করেছি, আমি ত্রিপুরাবাসীদেরকে এটাই বলবো যে আমরা শুধু চেয়ার অথবা এমএলএ হবার জন্য আমরা আইপিএফটিতে জয়েন করিনি। আমাদেরকে বিদ্যুৎ পাশাপাশি এটাও বলেছেন যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এবং দলীয় যে কেন্দ্রীয় লিডার রয়েছেন তাদের কাছেও সেই বার্তাটুকু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং জনজাতি মোর্চার পক্ষ থেকে আপনাদের বিষয় নিয়েও কিন্তু যে দলের যে সভাপতি রয়েছেন সেখানে প্রায় 10 জন বিধায়ক, সাংসদ সেখানে একটি চিঠি লিখেছে। লেখুক না, কি হয়েছে, লেখার পরে ওরা আমাদেরকে ডাকুক, আমরা যাব। জনজাতি আমরা তো 2018 সালে জনজাতি মোর্চার সঙ্গে তো আমরা এখানে অ্যালায়েন্স করে নাই। আমরা জিজ্ঞেস করতে পারবো, আমি এবং জিজ্ঞেস করতে চাই যে আমরা কি কোনোদিন এখানে জনজাতি মোর্চার সঙ্গে অ্যালায়েন্স হয়েছিলাম? হয়নি তো। ওই সময় জনজাতি মোর্চা ছিল কি না ওইটাই তো আমরা জানি না। আর এখানে যে জনজাতি মোর্চার সভাপতি হোক, সম্পাদক হোক, এক প্রকার তো বিজেপির যেহেতু এডিসি এলাকার অর্থাৎ জনজাতি মোর্চার যারা বিধায়ক রয়েছেন এবং সাংসদ রয়েছেন যারা আপনাদের বিরুদ্ধে দলীয় সভাপতির কাছে চিঠি দিয়েছেন, এক প্রকার তো আপনাদের বিরুদ্ধে সেখানে আপনাদের জোট সঙ্গী যারা রয়েছেন তাদের বিধায়করা এবং সাংসদরা তো আপনাদের বিরুদ্ধে সেখানে চিঠি লিখেছে। লিখতেই পারে, লেখুক না, কি আছে, জনগণ তো জবাব দেবে। কারণ দেখুন, যারা বিজেপির এখন বিধায়ক আছেন, যারা বিজেপির মন্ত্রীও আছেন, তারা কি আমাদের আইপিএফটি বুথ ছাড়া কি মন্ত্রী এবং এমএলএ হতে পারতো? এখন যদি সরকারে আসার পর, ক্ষমতাতে আসার পর যদি আমার সাথীকে আমি ভুলে যাই, বলছেন যে তাদের আপনাদের ভোট নিয়ে তারা বিধায়ক হয়েছেন, কিন্তু আপনারাও তো বিধায়ক হয়েছেন বিজেপির ভোট নিয়ে। হতেই পারে, কিন্তু ওইটাকে তো সম্মান রক্ষা করে তো সরকার চালানো উচিত। সেখানে আমাদের অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে, আপনারা কথা না বলেই ত্রিপুরা মতার সঙ্গে আপনারা জোট করেছেন। না, সেটা হয়তো অসত্য হতে পারে, কারণ আমরা বারংবার চিঠি দিয়েছি কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। চিঠির সাথে সাথে আমাদের মন্ত্রীরা, যারা আমাদের আইপিএফটির সভাপতি এবং আইপিএফটির জেনারেল সেক্রেটারি, তারাও অনেকবার বার্তা জানিয়েছে, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে নাই। তাহলে আমরা ওইটাই ভেবেছি হয়তো ওরা আমাদেরকে কাজে পাত্তা দিচ্ছে না অথবা আমাদেরকে কোনো রেসপন্স দিচ্ছে না। তাহলে যেহেতু আমাদের মুবাগরা প্রথম থেকেই আমাদেরকে একটা অথবা থানসার জন্য বলছে, চলুক না, যেহেতু পার্লামেন্ট ইলেকশন বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, এখানেও বন্ধুত্বপূর্ণ লড়াই হোক। এখানে ঝগড়াঝাটি করার তো কোনো কথাই হয় না, অথবা ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই। যেহেতু অনেক ইলেকশন আমরা ফ্রেন্ডলি ফাইট করেছি, এখানেও করা যাক, কি প্রবলেম আছে। এই আসন্ন এডিসি নির্বাচনে আপনারা অর্থাৎ ত্রিপুরা মথা এবং আইপিএফটি এবং প্লাস আইএনপিটি যদি আসে পরবর্তী সময়ে, এবং আপনারা যে জোটটা থাকবে, মহাজোটটার কথা বলা হচ্ছে, যে জোটটা যদি থাকে সেখানে, তাহলে বিজেপি এবং আপনাদের ফলাফলটা কি হতে পারে? পোস্টপোল অ্যালায়েন্স হোক যদি প্রয়োজন হয়, পোস্টপোল অ্যালায়েন্স, নট প্রিপোল। আফটার ইলেকশন we can alliance, no problem.
মানে যদি আপনারা পৃথকভাবে লড়াই করেন তাহলে কি রকম পৃথক বলতে সবাই পৃথক। বিজেপি একদিকে এবং আপনারা যে জোটে রয়েছেন আচ্ছা। জোট সঙ্গীরা একসঙ্গে, সেটা তো সময়ই বলবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা যদি ত্রিপুরা আইএনপিটি এবং আইপিএফটি একসঙ্গে আমরা যদি লড়াই করি এডিসিতে, আমি তো ওই দিনই বলে দিয়েছি খুমুলুঙ্গে আমরা 24 তারিখ যে স্টেট লেভেল গ্যাদারিং হয়েছিল তখন আমি ওইখানে জয়েন্ট কনভেনার ছিলাম। আমাদের ওই দিনের যে সমাবেশ আমি বলেছি, মাইকেই বলেছিলাম যে এটা বোবাগরা বলেছিল এটা থানসার সমাবেশ এবং এই সমাবেশ থেকে আমরা আগামী এডিসি ইলেকশনের যে থানসার যে লড়াই এখান থেকে শুরু হবে এবং আমরাই এই এডিসি সরকার গঠন করতে পারবো, এই কথাটা বলেছিল মহারাজ। আমি এরপরে মহারাজার বক্তব্যের পরে আমি বলেছি জনগণদেরকে যে আজকে এটা ওই এডিসি ইলেকশনের জন্য লড়াইয়ের সংগ্রামের প্রথম দিন না, আমি মনে করি আজকে আমরা এডিসি গঠন করে আজকে হচ্ছে আমাদের বিজয় উৎসবের দিন, এই বিজয় উৎসবটা আমরা এখন পালন করছি, এই কথা বলেছিলাম। বর্তমানে বিজেপির সঙ্গে আপনাদের যে জোট বর্তমানে যে দেখা যাচ্ছে যে একটা এক প্রকার বাক যুদ্ধ চলছে এক পক্ষ অপর পক্ষের, এই জোট বর্তমানে কি অবস্থায় রয়েছে? জোট সরকার চলছে, ক্যাবিনেট বসছে এবং ক্যাবিনেটে যা যা ডিসিশন হচ্ছে সেটা তো হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন আমাদের ত্রিপুরার যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে জোট 2018 সালে হয়েছে, জোট আমাদের থাকবে এবং আছে এবং থাকবে, উনি তো বলে দিয়েছে। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু যদি সিদ্ধান্ত নিতে হয় সেটা তো ওনাদের সুপ্রিম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন, রাজ্যের তো কোনো বিষয় নেই, এটাই উনি বলেছিলেন। বর্তমানে কি আপনাদেরকে ডাকা হয়েছে কোনো আলোচনার জন্য? এখন পর্যন্ত তো সেন্ট্রাল বিজেপি থেকে ডাকা। আপনারা যখন চিঠি দিয়েছিলেন শেষ কবে নাগাদ চিঠিটা দিয়েছিলেন? শেষ চিঠি হয়তো 17 তারিখ এই মাসের, না ফেব্রুয়ারি মাসের, ফেব্রুয়ারি 17 তারিখ লাস্ট চিঠি আমরা দিয়েছি। ফেব্রুয়ারি 17 তারিখ শেষ চিঠি আপনারা পাঠিয়েছিলেন, তার উত্তর এখনো আসেনি। এরপরে আমরা 19 তারিখে আমরা বাধ্য হয়েছি ত্রিপুরার সঙ্গে আমরা অ্যালায়েন্স। 17 তারিখ চিঠি দিয়েছেন, 19 তারিখ আপনারা জোটে আবদ্ধ হয়েছে। জোটে আবদ্ধ হয়েছে। এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাননি? এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাই। প্রদেশ বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে? কোনো প্রতিক্রিয়া, আলোচনা বা কোনো বিষয় নেই? না, ওনারা বলেছিল যে আমরা যেটা দেখেছি রেবতীদার যে একটা চ্যানেলে বলেছিল যে আমরা মঙ্গলবারে বসছি 7টার পরে আমাদের পরিষ্কার হয়ে যাবে, হয়তো গত মঙ্গলবার কথা বলেছিল। কিন্তু আমাদের 24 তারিখের যে গ্যাদারিং স্টেট লেভেল গ্যাদারিং ছিল সেই গ্যাদারিং এর জন্য আমরা সময় দিতে পারিনি। আমরা ভাবছি, চিন্তা ভাবনা করছি যে আমরা সেন্টার যখন আমাদেরকে ডাকবে তখনই এই জুতের বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলা যাবে। অসংখ্য ধন্যবাদ বিশ্বদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকে যারা আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখছিলেন। দেশ দুনিয়ার সংবাদ দ্রুত দেখার জন্য অবশ্যই চোখ রাখুন হাল্লা বলের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন। নমস্কার। রাজনৈতিক, সামাজিক প্রবাহমান ঘটনাসমূহ নিয়ে আলোচনা, অকপট কথা, আপনাদের সম্মুখে হাজির হাল্লা বল। চোখ রাখুন প্রতিদিন রাত 8টায় হাল্লা বলের পর্দায়।